এডুকেশন গাইড হোম চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি ক্লাস 12-এর শিক্ষাবিজ্ঞানের শিখন চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ ও এসকিউ নিয়ে। এই সমস্ত প্রশ্নের উত্তর টেস্ট এক্সাম ও ফাইনাল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা এডুকেশনে খুব ভালো স্কোর করতে চাও তারা আমাদের চ্যানেলটা ফলো করে রাখতে পারো, কারণ এই চ্যানেলে নিয়মিত এডুকেশন সাবজেক্টের সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসএকিউ ও বড় প্রশ্ন তার উত্তরগুলি আপলোড করা হয়ে থাকে। চলো আজকে তাহলে প্রথম অধ্যায় শিখন চ্যাপ্টার থেকে কিছু এমসিকিউ এসএকিউ তার প্রশ্ন এবং তার উত্তরগুলি একটু দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন দেখো, যে প্রক্রিয়ার সাহায্যে শিশুরা নতুন নতুন আচরণ করে থাকে তাকে কি বলা হয়? তাহলে যে প্রক্রিয়ার সাহায্যে শিশুরা নতুন নতুন আচরণ করে তাকে বলা হচ্ছে শিখন। অপশান সি হবে রাইট অ্যান্সার। 2-এর দাগের প্রশ্ন দেখো, শিখনের কোন ক্ষেত্রে কোনটি সঠিক নয়? এখানে খুব ভালো করে খেয়াল করবে, যেটা ভুল সেই উত্তরটাকে আমাদের এখানে বাঁচতে বলছে। তাহলে অপশান এতে বলছে শিখন একটি স্বয়ংনির্ভর প্রক্রিয়া, বিতে বলছে শিখনের ফলে মানসিক পরিবর্তন ঘটে, অবশ্যই এটা ঠিক হবে। সিতে বলছে শিখন হলো নতুন আচরণ আয়ত্ত করা প্রক্রিয়া, এটাও ঠিক। ডিতে শিখনের মূল ভিত্তি হলো অতীত অভিজ্ঞতা। অতীত অভিজ্ঞতা মানে তুমি পূর্বে কিছু না শিখলে বর্তমানে শিক্ষা লাভ করতে পারবে না। উদাহরণ হিসেবে যদি বলি, তুমি যদি ভাষা না শেখো তুমি বর্ণ পরিচয় শিখতে পারবে না। তাহলে এখানে কোনটি সঠিক নয় বা কোনটি শিখনের ক্ষেত্রে ভুল আছে? অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। শিখন স্বয়ংনির্ভর প্রক্রিয়া নয়, কারো না কারোর প্রভাবে আমাদের শিক্ষা হয়ে থাকে। তারপর দেখো 3-এর দাগের, শিখনের ক্ষেত্রে নিচের কোন বক্তব্য কি ভুল? সেই আগের মতন একই প্রশ্ন। দেখো উত্তরটা দেখো, শিখন অনুশীলনের উপর নির্ভরশীল করে, এটাও ঠিক। বিত শিখনের জন্য আত্মসক্রিয়তা প্রয়োজন, অবশ্য যে শিখবে তাকে সক্রিয় হতে হবে। সিতে বলেছে শিখন শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ। গীতেও বলছে শিখন হলো নতুন আচরণ আয়ত্ত করা প্রক্রিয়া, গিও ঠিক। শিখন কিন্তু শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, তুমি দেখবে একটা পাখিও মাঝে মধ্যে কথা বলতে পারে। তার মানে সে কিছু শিখেছে। একটা পশুকে পোষ মানানো হয়, অনেক ট্রেনিং দেওয়া হয়, অর্থাৎ মানুষ ছাড়াও নিম্নতর প্রাণীরাও কিন্তু শেখে। তাহলে অপশান সি হবে এই প্রশ্নের জন্য রাইট অ্যান্সার। মানে শিখন শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ, এই কথাটা ভুল, ঠিক আছে? আর সেই ভুল বক্তব্যকে আমাদেরকে বাঁচতে বলেছে। তারপরে দেখো 4-এর দিকে, শিখন হলো অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ মধ্য দিয়ে আচরণধারার পরিবর্তনের প্রক্রিয়া, এই বক্তব্যটি কার? এই বক্তব্যকে দিয়েছিল গেটস ও অন্যান্যরা। অপশান বি হবে রাইট অ্যান্সার। শিখনের প্রথম স্তর কোনটি? দেখো শিখনের কিন্তু প্রথম স্তর, বইতে ভালো করে দেখবে, প্রথম স্তর হচ্ছে অভিজ্ঞতা অর্জন, দ্বিতীয় স্তর বলছে ধারণ বা সংরক্ষণ, তৃতীয় স্তর হচ্ছে পুনরুদ্রেক। প্রথম স্তর যেহেতু অভিজ্ঞতা অর্জন, কিন্তু এখানে দেখো 5-এর দাগে প্রশ্নে কোথাও অভিজ্ঞতা অর্জন নেই। তাহলে অভিজ্ঞতা অর্জনের পরে কোন স্তরটা আমরা এখানে প্রথম হিসেবে ধরবো? তাহলে প্রথম হিসেবে এখানে ধরবো ধারণ বা সংরক্ষণ। অপশান বি হবে রাইট অ্যান্সার। 6-এর দিকে প্রশ্ন দেখো, শিখনের দ্বিতীয় স্তরটা কি? দেখো শিখনের দ্বিতীয় স্তর হচ্ছে প্রথম এতে বলা হচ্ছে গ্রহণ, বিতে বলছে ধারণ বা সংরক্ষণ, সিতে বলছে প্রত্যাবিজ্ঞা, গীতে বলেছে পুনরুদ্রেক। এখানে এই 4টে অপশানের মধ্যে যদি দ্বিতীয় স্তরে থাকে তাহলে এটা হবে ডিটা হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? তারপরে শিখনের তৃতীয় স্তর কোনটা দেখো, শিখনের এখানে 3 নম্বর স্তর। দেখো প্রথমে এখানে আমরা ধারণ বা সংরক্ষণ দিয়েছি, সিতে পুনরুদ্রেক দিয়েছি, গীতে কিন্তু প্রত্যাবিজ্ঞা হবে। তারপরে দেখো প্রত্যাবিজ্ঞার কথাটির অর্থ কী? প্রশ্ন দেখো প্রত্যাবিজ্ঞা কথাটির অর্থ কী? অপশান এতে বলছে দেখা, অপশান বিতে বলছে শোনা, সিতে মনে করা, গীতে চিনে নেওয়া। অপশান গি হবে রাইট অ্যান্সার, চিনে নেওয়া প্রত্যাবিজ্ঞা কথার অর্থ। 9-এর দিকে দেখো পুনরুদ্রেক কথাটির অর্থ কী? পুনরুদ্রেক কথাটির অর্থ অপশান এতে বলছে দেখা, বিতে শোনা, সিতে মনে করা, গীতে চিনে নেওয়া। চিনে নেওয়াটা প্রত্যাবিজ্ঞার অর্থ। তাহলে এখানে পুনরুদ্রেক মানে কিন্তু মনে করা। প্রত্যাবিজ্ঞা কোন দুটির স্তরের উপর নির্ভরশীল?
10-এর দাগের প্রশ্ন দেখো, প্রত্যাবিজ্ঞা কোন দুটি স্তরের উপর নির্ভরশীল? দেখো, শিখন ও সংরক্ষণ। শিখন তুমি শিখবে, সেটাকে স্মৃতিতে সংরক্ষণ করবে, তাহলেই প্রত্যাবিজ্ঞা করা সম্ভব। ঠিক আছে, তারপরে দেখো 11-এর দাগে, যে মানসিক প্রক্রিয়ার সাহায্যে মানুষ পূর্ব অভিজ্ঞতাকে সঞ্চয় করে রাখে তাকে কি বলা হয়? তাহলে তাকে কি বলা হবে? সঞ্চয় করে রাখছে স্মৃতিতে, সংরক্ষণই বলা হবে। অপশান সি হবে রাইট অ্যান্সার। তারপরে দেখো 12 থেকে, স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা সম্পর্কে কোন তথ্য প্রকাশ করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমাদের মনে রাখতে হবে। তোমাদের এই তত্ত্বটাও কিন্তু বড় প্রশ্ন হিসেবে ইম্পর্টেন্ট রয়েছে। তাহলে এই অপশনটা হচ্ছে দ্বি উপাদান তত্ত্ব, অপশান বি। ঠিক আছে, 13 থেকে দেখো, নিজের কোনটি মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক? অর্থাৎ ব্যক্তির যে বৈশিষ্ট্যের জন্য তার মনোযোগ নির্ধারিত হয় তাকে ব্যক্তিগত নির্ধারক বলা হয়। পুরস্কারে তো একটা বস্তু, তিরস্কার অপমান সেটা বাইরে থেকে আসছে। অভিনবত্ব মানে নতুনত্ব কিছু, নতুন কিছুর প্রতি আমাদের সহজে মনোযোগ আকর্ষণ করে, তাই তো? কেউ নতুন ড্রেস পরলো, নতুন ফ্যাশন দিল, সহজে তার দিকে মনোযোগ চলে যায়, এটা অভিনবত্ব। তাহলে এটা বস্তুগত হয়ে গেল। ব্যক্তিগত তাহলে কোনটা হবে? আগ্রহ। আগ্রহ কি? তার ব্যক্তির নিজের মধ্যে থাকে। তোমার খেলাধুলার প্রতি আগ্রহ রয়েছে, তুমি সকালবেলা যে পেপারটা পাচ্ছ সেই পেপারে তোমার প্রথমে নজর চলে যায় বা মনোযোগ চলে যায় খেলাধুলা খবরের উপর, এটা হচ্ছে আগ্রহ, ব্যক্তিগত নির্ধারকের মধ্যে পড়ছে। তারপর দেখো, তীব্রতা, আয়তন, স্থায়িত্ব, স্বতন্ত্র প্রভৃতি হলো মনোযোগের কি? বিষয়গত নির্ধারক, বস্তুগত নির্ধারক, দেহগত নির্ধারক, মনোগত নির্ধারক। দেখো, মনোযোগের নির্ধারক 3টে আছে। একটা হচ্ছে বস্তুগত, 2 হচ্ছে ব্যক্তিগত, 3 হচ্ছে 3 নম্বর শারীরিক বা দৈহিকগত। তাহলে আমাদের এই যে তীব্রতা, তীব্রতা কি? খুব জোরে উচ্চস্বরে আওয়াজ হচ্ছে, তীব্র আলো, তোমার কোথাও অনেকগুলো মানে মিরমিরে আলোর মাঝখানে খুব একটা তীব্র আলো জ্বলছে, তাহলে আমাদের মনোযোগ সেখানে চলে যায়। মানে আমাদের চোখ, বা খুব তীব্র অনেকগুলো, মনে করো বাইরে মাইক চলছে কোনো অনুষ্ঠানে, তার মধ্যে যেটা সবচেয়ে জোরে বাজছে সেটার প্রতি সবার মনোযোগ চলে যায়, এটা হচ্ছে তীব্রতা। আয়তন, একটা ছোট বস্তুর পাশে যদি একটা খুব বড় একটা আয়তনে কোনো বস্তু রাখা যায়, আমাদের মনোযোগ চলে যায়। এগুলো কিন্তু সব কিছু কিন্তু এই বস্তুগত নির্ধারক। দেখো, তোমাদেরকে কিন্তু বুঝে বুঝে পড়তে হবে, পড়লে এই রিলেটেড অন্য কোনো প্রশ্ন আসলে কিন্তু তোমরা সেটাও অ্যান্সার করতে পারবে। শুধু যে মুখস্থ করে গেলে তা নয়, মুখস্থ করে যাওয়া মানে যে প্রশ্নটা আসলো সেই প্রশ্নের উত্তর দিতে পারলে, আর ওই টপিকের ভিতর থেকে যদি ঘুরিয়ে দেয় তাহলে পারবে না। তাহলে তোমাদেরকে ভালো করে বুঝে নিয়ে পড়াশোনা করতে হবে। 15 থেকে দেখো, মনোযোগের নিম্নলিখিত নির্ধারকগুলির মধ্যে কোনটি ব্যক্তিগত নির্ধারক? ব্যক্তি, আবার সেই ব্যক্তির মধ্যে যে বৈশিষ্ট্যটি মনোযোগকে আকর্ষণ করে। দেখো, সেন্টিমেন্ট হচ্ছে মনোযোগের ব্যক্তিগত নির্ধারক। গতিশীলতা, স্পর্শকতা, আকস্মিকতা এগুলো সব বস্তুগত। তারপরে দেখো 16 দেখে, আগ্রহ এক ধরনের গতিশীল মানসিক প্রবণতা। এই মতের প্রবক্তাকে, এই মতের প্রবক্তা হচ্ছে ম্যাকডুগাল। ঠিক আছে, তারপরে 17 দেখে প্রশ্ন দেখো, মনোযোগ হলো সক্রিয় আগ্রহ আর আগ্রহ হলো সুপ্ত মনোযোগ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও বলেছে কিন্তু ম্যাকডুগাল। তারপর দেখো, সহগতির সহগাঙ্ককে কোন ইংরেজি অক্ষরের মাধ্যমে প্রকাশ করা হয়? অপশান সি, ইংরেজি ছোট হাতের আর দ্বারা কিন্তু চিহ্নিত করা হয়। এবার সহগতির সহগাঙ্ক কি? এই জিনিসটা মানে দুটি একই বিষয়, দুটি জলের মধ্যে, দুটি বিষয়ের মধ্যে যে সম্পর্ক আমরা নির্ণয় করি সেটাকে বলা হচ্ছে সহগতি সহগাঙ্ক। ঠিক আছে, এবার দেখো, বুদ্ধির গঠন সংক্রান্ত তত্ত্বের প্রবক্তা কে? 19 থেকে, বুদ্ধির গঠন সংক্রান্ত তত্ত্বের প্রবক্তা হচ্ছে গিলফোর্ড, অপশান বি। তারপর দেখো 20 থেকে, মানসিক ক্ষমতার দলগত উপাদান তত্ত্বের প্রবক্তা কে? এখানে অপশান হবে অপশান সি, থার্স্টন হবে রাইট অ্যান্সার। খুব ভালো করে পড়বে এগুলো, এখান থেকে প্রশ্ন এসে যায় অনেক সময়। তারপরে দেখো, দ্বি উপাদান তত্ত্ব কি? এটা দুবার কিন্তু রিপিট হলো এই প্রশ্নটা। দ্বি উপাদান তত্ত্ব তোমরা এর আগে পড়লে। স্পিয়ারম্যান, দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা হচ্ছে স্পিয়ারম্যান। তারপরে দেখো, অ্যাবিলিটিস অফ মেন 22 থেকে, অ্যাবিলিটিস অফ মেন গ্রন্থটির লেখককে? স্পিয়ারম্যান। 23 দেখে দেখো,
পরিণমন কথার অর্থ কি? পরিণমন কথার অর্থ কিন্তু বেড়ে ওঠা, মানে আকার আয়তনে তোমার কি বেড়ে ওঠাকে বলছে পরিণমন। ঠিক আছে, অপশান ই হবে রাইট অ্যান্সার। বুদ্ধির একক উপাদান তত্ত্বের প্রভাব থেকে স্টার্ন হচ্ছে বুদ্ধির একক উপাদান তত্ত্বের প্রবক্তা। এবার সংক্ষিপ্ত উত্তরভিত্তিক কিছু প্রশ্নাবলী। দেখো, শিখন কাকে বলে? শিখন হচ্ছে অনুশীলনের ফলে আচরণের সৃষ্টি বা পরিবর্তনকে শিখন বলে। ঠিক আছে, তারপর দেখো শিখনের দুটি বৈশিষ্ট্য কি। শিখন আচরণের পরিবর্তন ঘটায়। দুই হচ্ছে শিখন অনুশীলন সাপেক্ষ। যতবার অনুশীলন করা হবে তত কিন্তু শিখন দৃঢ় হয় এবং সক্রিয় হয়। শিখন আচরণের পরিবর্তন ঘটে কীরকম? তুমি মনে করো কোনো একটা বাচ্চা ছেলে একটা মোমবাতি জ্বলছে, সে আগুন কি জানে না, মানে তার আগুন সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু প্রথমে সে যখন মোমবাতিকে ধরার চেষ্টা করলো এবং আগুনে হাতটা পুড়ে গেল, দ্বিতীয়বার কিন্তু সে আগুনে আর হাত দেওয়ার চেষ্টা করবে না। অর্থাৎ তার শিখন হয়েছে যে এই জিনিসটা তাকে যন্ত্রণা দেবে বা পীড়া দেবে। তাহলে তার আচরণের পরিবর্তন হলো। আগে সে হাত দিয়েছিল না জেনে, কিন্তু জানার ফলে তার আচরণের পরিবর্তন হলো কি, সে আর হাত দেবে না, সে সম্পর্কে সে জানতে পারল। সংরক্ষণ কি? সংরক্ষণ বা ধারণ হলো এখানে ধারণা হয়ে গেছে, এটা কিন্তু ধারণ হবে। ঠিক আছে, হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিভিন্ন অভিজ্ঞতা দীর্ঘমেয়াদী স্মৃতিতে পরিবর্তিত হয়। কোনো অভিজ্ঞতায় যদি তোমার স্মৃতিতে দীর্ঘমেয়াদীভাবে রয়ে যায়, সেটাকে কিন্তু সংরক্ষণ বা ধারণ বলা হয়। এর জন্য কি করতে হবে? এর জন্য বারবার অনুশীলন করতে হয়। বৃদ্ধি কাকে বলা হয়? বৃদ্ধি চার নম্বরে দেখো, জীবদেহের আকৃতি ও আয়তনের যে স্থায়ী পরিবর্তন হয় তাকে বৃদ্ধি বলা হয়। অর্থাৎ তোমার ওজন বাড়ছে, তোমার হাইট বাড়ছে, ঠিক আছে, উচ্চতা বাড়ছে, এগুলোকে বলা হয় বৃদ্ধি। তারপরে দেখো বিকাশ। বৃদ্ধি তো হয়ে গেলে, এবার বিকাশ কি? বিকাশ হলো সামগ্রিক গুণগত পরিবর্তনের উন্নয়নশীল প্রক্রিয়া। এরকম বৃদ্ধির সাথে সাথে আমাদের যে বিকাশটা হয়, কিন্তু বৃদ্ধি ছাড়া কিন্তু বিকাশ সম্ভব নয়। বৃদ্ধির সাথে সাথে আমাদের যে উন্নতি হয়, আমাদের শরীরের যে উন্নতি হয়, তাকেই বলা হচ্ছে কিন্তু বিকাশ। শিখলে তোমার জীবের আড়ষ্টতা ভাঙার পরে তুমি সুন্দরভাবে সচ্ছলভাবে কথা বলতে পারছো, এটা হচ্ছে কি বিকাশ। ঠিক আছে, এগুলো গুণগত পরিবর্তন। আর পরিমাণগত পরিবর্তন মানে আকার, আয়তন, উচ্চতা, এগুলো পরিমাণগত, মানে যে বস্তুগুলোকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি সেগুলো কিন্তু পরিমাণ। আর যে বস্তুগুলোকে আমরা সংখ্যায় পরিমাণ করতে পারি না, সেগুলো হচ্ছে গুণগত। শিখনের পর্যায়ে এখানে দেখো খুবই ইম্পর্টেন্ট, শিখনের পর্যায় বা শিখনের বিভিন্ন স্তরগুলি উল্লেখ করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম হচ্ছে জ্ঞান অর্জন, দ্বিতীয় হচ্ছে সংরক্ষণ, তৃতীয় হচ্ছে পুনরুদ্বেগ বা মনে করা, চতুর্থ হচ্ছে প্রত্যাবিজ্ঞা বা চেনা। ঠিক আছে, এই যে তারপর দেখো মনে করা এবং চেনা বা অথবা পুনরুদ্বেগ প্রত্যাবিজ্ঞার মধ্যে পার্থক্য কি? অ্যান্সার, মনে করা একটি অপেক্ষাকৃত জটিল মানসিক প্রক্রিয়া, আর চেনা হচ্ছে একটি সহজ অপেক্ষাকৃত মানসিক প্রক্রিয়া। হচ্ছে এখানে কোনো বস্তু দেওয়া থাকে না, স্মরণ করতে হয়, আর এখানে বস্তুকে দেওয়া থাকে, তাকে চিনে নিতে হয়। মনে করো তুমি যে এমসিকিউ প্রশ্নের উত্তর দিচ্ছ, একটা অপশান থাকে, ওখানে কিন্তু তোমার চারটের মধ্যে তোমাকে চিনে নিতে হয়। ঠিক আছে, মনে করতে হয় না, তোমার সামনে উপস্থাপন করা হয়। আর মনে করা কি, এই যে এসিকিউ যে প্রশ্নগুলো দিচ্ছে, সেগুলো কি তোমাকে প্রশ্ন করা হলো কিন্তু উত্তর তোমার সামনে দেওয়া থাকলো না, তোমাকে বেছে নিতে বললো না, তোমাকে মনে করতে হয়, কোনো অপশান ছাড়া তোমাকে মনে করতে হয়। আর চিনে নেওয়া মানে অনেকগুলো অপশানের মধ্যে তোমাকে যেটা সঠিক তোমাকে চিনে নিতে হবে। আচ্ছা, তারপর দেখো শিখন ও পরিণমনের মধ্যে দুটি পার্থক্য। শিখন অনুশীলন সাপেক্ষ প্রক্রিয়া, শিখনের জন্য অনুশীলন করতে হয়। পরিণমন অনুশীলন নিরপেক্ষ প্রক্রিয়া, মানে পরিণমনের জন্য আমাদের অনুশীলন করতে হয় না, তুমি বেড়ে উঠছো বা তোমার আয়তন বৃদ্ধি বাড়ছে, তোমার হাইট বৃদ্ধি বাড়ছে, তোমার শরীরে পেশি বাড়ছে,
ধীরে ধীরে। এর জন্য তোমাকে অনুশীলন করতে হয় না, ঠিক আছে? কিন্তু শিখনের জন্য অনুশীলন করতে হয়। দ্বিতীয় হচ্ছে দেখো, শিখন একটি কৃত্রিম প্রক্রিয়া, অর্থাৎ কৃত্রিমভাবে, প্রাকৃতিকভাবে মানে মানুষ শেখে না, কিন্তু তাকে চেষ্টা করতে হয়। আপনা আপনি কেউ শেখে না, তাকে চেষ্টা করতে হয়, সেই জন্য সে শিখতে পারে। আর পরিণমন হচ্ছে একটি স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এটা অনেকটা বংশগত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে বিকশিত হয়, মানে গড়ে ওঠে। তারপরে ৯ থেকে প্রশ্ন দেখো, পরিণমন কাকে বলে? অ্যান্সার: পরিণমন হলো এমন একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে জন্মগত সম্ভাবনাগুলি স্বতঃস্ফূর্ত বিকাশের মধ্য দিয়ে ব্যক্তির আচরণের গুণগত, পরিমাণগত উভয় ধরনের পরিবর্তন হয়। মানে জৈবিক মানে আমাদের যে শারীরিক যে প্রক্রিয়া আর কি আছে, সেগুলো জন্মগত মানে বংশগতভাবে আমরা যে সম্ভাবনাগুলো পাচ্ছি, তার স্বতঃস্ফূর্ত যে বিকাশ, তার গুণগত আছে, পরিমাণগত আছে, উভয় দিক রয়েছে। উভয় দিকের যে পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে কি পরিণমন। গুণগত মানে কি? তুমি ভাষা, কথা বলা, হাঁটা, সাইকেল চালানো, এগুলো সবগুলো কিন্তু দক্ষতাকে বলা হচ্ছে গুণগত। পরিমাণগত কি? আয়তন বাড়া। তোমার নির্দিষ্ট, তোমার আগে ওজন ছিল 10 কেজি, আজকের হয়েছে তোমার 50 কেজি। এটা, এই যে আয়তনে বাড়ছে, এটা হচ্ছে কিন্তু পরিমাণগত, ঠিক আছে? পরিমাণ। এই যে 50, 10 আমরা বলতে পারছি, এগুলো পরিমাণ। আর যদি বলি তুমি কত সুন্দর কথা বলতে শিখেছো, ঠিক আছে, এটা কি তোমাদের কোনো সংখ্যা দ্বারা প্রকাশ করা যাবে? যাবে না। এইগুলো হচ্ছে গুণগত পরিবর্তন। তারপরে দেখো 10-এর দাগে, শিখনের এবং পরিণমনের মধ্যে দুটি সাদৃশ্য, এদের মধ্যে মিল কোথায়? দেখো, শিখন পরিণমন উভয় ব্যক্তি নির্ভর প্রক্রিয়া, অর্থাৎ ব্যক্তির উপরেই কিন্তু নির্ভর করে এই দুটি প্রক্রিয়া সম্পূর্ণ হয়। দুইতে দেখো উভয়ে ব্যক্তি জীবনের বিকাশে সহায়তা করে। তারপরে দেখো SMA কথাকে পুরো কথাকে কি? 11-এর দাগে, এস থেকে স্পেশাল, এম থেকে মেন্টাল, এ থেকে এবিলিটি, ঠিক আছে? এই SM এর পুরো নাম। তারপরে দেখো GM এর পুরো নাম কি? জেনারেল মেন্টাল এবিলিটি। তারপরে দেখো সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? শিশু জন্মগতভাবে প্রাপ্ত মানসিক ক্ষমতাকে সাধারণ মানসিক ক্ষমতা বলে। এই ক্ষমতা যে কোনো বহুদিক কাজে প্রয়োজন হয়। সাধারণ মানসিক ক্ষমতা মানে তুমি জন্মগতভাবে যেটা সাধারণভাবে প্রাপ্ত করছো, ঠিক আছে? অন্য কোনো মানসিক ক্ষমতা। স্পিয়ারম্যান এটাকে জি দ্বারা চিহ্নিত করেছে। বিশেষ ক্ষমতাকে কি? বিশেষ ক্ষমতা তো বলার আগে তোমাকে একটা কথা বলে রাখি, কেউ দেখবে অঙ্কে খুব খুব মানে স্মার্ট, অঙ্ক খুব ভালো করতে পারে। আবার কেউ দেখবে ইংরেজি তাকে খুব ভালো পারে, কিন্তু অঙ্কে অতটা স্মার্ট নয়। আবার কেউ দেখবে ইতিহাস খুব ভালো পারে, কেউ ভৌতবিজ্ঞান খুব ভালো পারে। এই যে একটা ট্যালেন্ট রয়েছে, কেউ গান গাইতে ভালো লাগে, কিন্তু কেউ আবার ক্রিকেট খেলতে ভালো লাগে। কোনো ক্রিকেটারকে তুমি গান গাইতে বলো, সে কিন্তু ভালো করে গান গাইতে পারবে না। তাহলে এই যে বিশেষ বিশেষ যে দক্ষতা, ঠিক আছে, এই যে মানসিক ক্ষমতা, তাকে বলা হচ্ছে কিন্তু বিশেষ মানসিক ক্ষমতা। সংজ্ঞাটা একটু দেখে নাও। কোনো বিশেষ কাজের জন্য সাধারণ ক্ষমতার পাশাপাশি, সাধারণ ক্ষমতা কি? জন্মগত কিন্তু তোমার বুদ্ধি থাকতেই হবে, মানে ক্ষমতা থাকতেই হবে, সকলেই রয়েছে। জন্মগত যে ক্ষমতাটা, সেখানে সবারই রয়েছে। এই যে ক্ষমতাটার পাশাপাশি যে বিশেষ ক্ষমতার প্রয়োজন হয়, এবং এই ক্ষমতা ওই কাজ ব্যতীত, ওই কাজ এখানে কি হয়ে গেছে, কি হবে, হ্যাঁ, ওই কাজটি ব্যতীত অন্য কোনো কাজের দরকার হয় না, তাকে কিন্তু বিশেষ ক্ষমতা বলে। স্পিয়ারম্যান একে এস দ্বারা চিহ্নিত করেছেন। অর্থাৎ তুমি ক্রিকেটে খুব দক্ষতা রয়েছে তোমার, তুমি তো সেটা তোমার গান গাওয়ার ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, তাই না? গান গাওয়ার জন্য তোমার আলাদা ট্যালেন্ট লাগবে। এবার দেখো বুদ্ধাঙ্ক কি? বুদ্ধাঙ্ক বলতে সাধারণ বয়স এবং মানসিক বয়সের অনুপাতকে বোঝায়, তবে সুবিধার জন্য এই অনুপাতকে 100 দ্বারা গুণ করা হয়। যেরকম বুদ্ধাঙ্ক বার করতে গেলে মানসিক বয়স কী করে বার করতে হয়? কিছু প্রশ্নপত্র সাজানো হয়, তুমি ঠিক কতদূর পর্যন্ত সেই প্রশ্নের উত্তর দিতে পেরেছো, সেই অনুযায়ী কিন্তু মানসিক বয়স নির্ধারণ করা হয়। আর ব্যক্তির সাধারণ বয়স, তোমার সাধারণ বয়স কি 18 বছর হতে পারে, ঠিক আছে, 17 বছর হতে পারে। এটা হচ্ছে ব্যক্তির সাধারণ বয়স। তার সাথে 100 গুণ করে আমরা যে ক্যালকুলেশন করে যে নম্বরটা পাবো, সেটা কিন্তু বুদ্ধাঙ্ক। তারপর দেখো 16 থেকে দলগত উপাদান তত্ত্বটি কার? থার্কসনের। 17 দেখো দলগত উপাদান তত্ত্বের উপাদানগুলি লেখো। দেখো দলগত উপাদান তত্ত্বে থার্কসন, তিনি যখন বুদ্ধির ব্যাখ্যা দিয়েছেন, একটা বুদ্ধি মানে অনেকগুলো বুদ্ধির কথা তিনি উল্লেখ করেছেন। সেই বুদ্ধিগুলোকে কিন্তু একটা ইংরেজি অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। দেখো প্রথম হচ্ছে স্মৃতিশক্তি।
একের ইংরেজি কি মেমোরি, তাই তো? এর বড় হাতের ইংরেজি বড় হাতের চিহ্ন এম দিয়ে চিহ্নিত করছে। এই চিহ্নগুলো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে এমসিকিউ। সংখ্যাগত দক্ষমতা মানে নাম্বার এবিলিটি, দেখো নাম্বার এবিলিটি। তারপর হচ্ছে প্রত্যক্ষণ পারসেপশন। তারপর স্থান চেতনা, দেখো এস দ্বারা চিহ্নিত করা যায়। তারপর আর হচ্ছে যুক্তিশীলতা, রিজনিং অ্যাবিলিটি, ঠিক আছে। ভিতে হচ্ছে বাচনিক ক্ষমতা, ভার্বাল অ্যাবিলিটি। এর প্রথম অক্ষর ভি দিয়ে মানে চিহ্নিত করা হয়। তারপর দেখো ভাষা ব্যবহারের ক্ষমতা, ওয়ার্ড ফ্লুয়েন্সি, তারপর ডাব্লিউ দিয়ে চিহ্নিত করা হয়েছে। মানে এদের ইংরেজি প্রত্যেকটির ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে এদেরকে চিহ্নিত করা হয়, ঠিক আছে। এখান থেকে কিন্তু কিছু প্রশ্ন আসে। তারপর দেখো আমাদের শিক্ষাবিজ্ঞানে বিভিন্ন বিজ্ঞানীরা তারা বুদ্ধির তত্ত্ব দিয়েছে। কার কী তত্ত্ব সেটা একটুখানি ভালো করে মনে রাখতে হবে। এই নিচে একেবারে শেষের দিকে আমি দিয়ে দিয়েছি। দলগত উপাদান তত্ত্ব কী কার থাকসনের, বহু উপাদান তত্ত্ব কী কার থর্নডাইকের, একক উপাদান তত্ত্ব কী হচ্ছে স্টার্নের, বাছাই উপাদান তত্ত্ব কী হচ্ছে থমসনের, ধীশক্তি গঠনগত তথ্য হয়ে গেছে, এখানে কিন্তু তত্ত্ব হবে, হ্যাঁ। বা বুদ্ধির ত্রিমাত্রিক বিশ্লেষণ কে করেছেন, গিলফোর্ড করেছেন, ঠিক আছে। এছাড়া দ্বিউপাদান তত্ত্ব কি তোমরা কার সেটা তোমরা জানো, স্পিয়ারম্যান, ঠিক আছে। আজকে ছিল এই পর্যন্ত। তোমরা এই প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করে যাও বা খাতায় লিখে নিয়ে তোমরা পড়াশোনা শুরু করো, আশা করি তোমরা এডুকেশনে খুব ভালো একটা স্কোর করবে। এবং এডুকেশনে তোমরা যদি নিয়মিত পড়াশোনা করো তাহলে এডুকেশনে 80 পাওয়াটা কিন্তু কোনো ব্যাপারই নয়, যদি পড়াশোনা করো সেটা প্রত্যেকের সাবজেক্টের ক্ষেত্রে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে।